এবং কখনো যদি কোনো অ্যাডভার্স গভর্নমেন্ট আসে তাইলে পরে এই যে ভায়োলেশন অফ দিস কনস্টিটিউশন সবাই ঝুলবেন। এবং এই জন্য কেন ঝুলবেন আপনি যদি মনে করে দেখেন, শেখ হাসিনা 21 বছর পরে দেশে আইসা ক্ষমতায় আসলো, 21 বছর পর আইসা কিন্তু সে বঙ্গবন্ধু হত্যার বিচার করছে, যুদ্ধ অপরাধের বিচার করছে। আজকে যেভাবে সংবিধান এত কঠিনভাবে প্রোটেক্টেড যে আপনি যদি গণভোটের আলোকে সংস্কারে না যান আপনি এই সংবিধানে ঢুকতেই পারবেন না। ঢুকতে পারবেন অনৈতিকভাবে, বেআইনিভাবে, গায়ের জোরে, আইনি কোনো কায়দা নাই, আপনি দেখবেন তো। এবং সে কারণে আমি বলছি যে অ্যাডভার্স গভর্নমেন্ট যদি কোনোদিন আসে এগুলো কিন্তু সব টানবে, সব টাইনা এটার ক্ষেত্রে আমরা বোধহয় এইভাবেই চলতে থাকবো। আমি আগেও বলছি এখনো বলছি, এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বহির্বিশ্বের সাথে সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু যারা ক্ষমতা কুক্ষিগত করতে চায়। সুতরাং আপনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য এত কোটি কোটি মানুষকে বললেন যে আমরা গণভোটে ভোট দিব, আবার ভোটের পরে দায়িত্বশীল মন্ত্রী বলতেছে আমরা নির্বাচন না পাইতাম না যদি হাতে রাজি না হইতাম। এই সমস্ত কথা, এই প্রতারণা বাংলাদেশ আর সহ্য করবে না। আমি খুব সংক্ষেপে আরেকটি প্রশ্ন দিব। আমি বলি, আপনি কোশ্চেন করার আগে আমি বলি যে যদি জুলাই চার্টার না মানে সেটা বিএনপির জন্য একটা মারাত্মক ভুল হবে বলে আমি মনে করি। জুলাই চার্টার যদি আপনি না মানেন তাহলে তো আপনার অস্তিত্ব থাকে না। জুলাই চার্টার যদি আপনি না মানেন তাহলে তো এই যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে পারে না। জুলাই চার্টার যদি আপনি না মানেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না। অন্তর্বর্তী সরকার না থাকলে নির্বাচন হয় না। নির্বাচন না হলে আপনি আসেন না। জুলাই চার্টারের বিরুদ্ধে যারা অবস্থান আছে এইটা একটা বড় ধরনের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আমি মনে করি, এবং সেটা পার্শ্ববর্তী দেশের পরামর্শে হয়ে থাকতে পারে। এবং এই বইটার ভিতরে 2026-এর ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন নাই। আমরা দেখবো ওই যে সরকার চলে গেছে, কি অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, রাজনৈতিক সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে, এই কথা ছিল না, চলমান ছিল, জাস্ট জিরো। এখন কয়দিন পরে বয়ান শুনবেন 15 বছরের যানজট জঞ্জাল, তারপরে 1.5 বছরের জঞ্জাল, এই ইস্যুতে আপনি সময় ক্ষেপণ করবেন। এটা নির্বাচিত সরকারে করুন, সেটা পরের চ্যাপ্টার। এখন এই যে ঘুষের বিষয়টা আপনি নিয়ে আসলেন, আপনি বলেন যে তাজুল যেই লেভেলটাই ছিল, যেই জায়গাটায় ছিল, আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এত কঠিন সার্ভিলেন্সে আর কেউ ছিল না। তা সেখানে আপনি যখন ঘুষের প্রশ্নটা নিয়ে আসলেন, হ্যাঁ ভালো কথা, এখন যাকে আনছেন সে যদি আরো দক্ষ হয়, এখন এই ঘুষের প্রশ্নে কি আগের জাজমেন্ট দুর্বল হয়ে যাবে? আর যাদেরকে এখন দায়িত্ব দিছেন তারা কি খুব দক্ষ হলে কি হবে? মানে কি ইনজাস্টিস হয়েছে জাস্টিস হবে, না জাস্টিস আগেও হয়েছে সামনেও জাস্টিস হবে? এই বিষয়গুলো নাকি সরোয়ার ভাই, আগে যে রায় হয়েছে সেখানেও জাস্টিস হয়েছে, আবার সামনে যেটা হবে সেখানেও জাস্টিস। আমরা এইটা শুনতে চাই না যে আগেরটা ইনজাস্টিস হয়েছে। এখন যদি বাহির করেন, এখন আসেন তাজুল সাহেব ঘুষ কেলেঙ্কারিতে আসে, বিচারকরা দিনে কি বলবেন? তা আমি উনি কোর্টে গিয়ে যা খুশি তাই করি, বিচারক সাহেব আছেন না, 3 জন বিচারক না, তো তারা হিসাবে করবে না? তারা তো রায় দিছে, তারা কি কোর্ট চালাচ্ছেন? তারা বুঝেন না যে এই সাক্ষী শিখে আনছে, নাকি পয়সা দিয়ে কিনে আনছে, নাকি চাপটি প্রয়োগ করে আনছে? এটা তো ভাই আইসিটি। যাই হোক, আমি সরবের মতো আশা করতে চাই বিচার সামনের দিকে যেতে থাকুক। এবং সবচেয়ে বড় কথা হলো 1400 লোক মারা গেছে, না 1000 লোক মারা গেছে, হট এভার ইট ইজ, 50,000 আহত হয়েছে, এবং এতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। সুতরাং এই যে ডাউট নাই, সন্দেহ নাই, এবং যেই প্রশাসন, যেই সরকার প্রশাসনকে কুক্ষিগত করে চালাইছে আমরা সবাই দেখছি, দৃশ্যমান। তাহলে প্রশাসনকে হুকুম কে দিছিল? এটা তারপরেও রাজসাক্ষী আনতেছে কেন? জিনিসটাকে পোক্ত করার জন্যে। তা না হইলে আজকে যদি রাজসাক্ষী না থাকতো তাইলে এক কথায় ফেলে দিত যে সে যে হুকুম দিছে কেমনি বুঝবো। আর প্রধান যিনি হুকুম দেন তার হুকুম দেওয়ার জায়গা 2-3টা, তার হুকুম দেওয়ার জায়গা আর্মি চিফের বিষয়ে আসলে লেনদেনের প্রসঙ্গটি এসেছে। রাজসাক্ষী 1000 কোটি টাকার লেনদেন শুনি, তা রাজসাক্ষী কয় টাকা কামাইছে? তার 1000 কোটি টাকা কে দিল? তার ঠেকাটা কি? কারা দিছে? না, আমরা যেটি বললাম যে সুলতান মাহমুদ যিনি অভিযোগ করলেন যে টাকার ব্যাগ নিয়ে তার রুমে যাওয়া হয়েছে, প্রসিকিউটর একজন। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা রুম লাগে একটা, এবং এই ব্যাগ নিয়ে ঢুকছে কে? সেই টাকা কি তার বাসায় ছিল কিনা, কোন ব্যাংকে ট্রানজাকশন করছে, সেই ট্রানজাকশনের স্টেটমেন্টটা নিয়ে আসুক। টাকাটা ছিল কোথায়, কার? আমি কথাটা আসলে আমি এখন শুনতেছি কেন? তখন তিনি বলেননি কেন? যিনি এখন বলতেছেন তখন বললেন না কেন?
বাধাটা ছিল কোথায়? কারণ আমি বলি যে ওই সময় যদি তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হইতো, আমি নিশ্চিত করে বলে দিতে পারি এটা একসেপ্ট করতো অথরিটিরা। কারণ এখানে আর্মির মামলা ইনভলভ, আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি বললেই তো হবে না, বলে ফেলতে পারেন। সেটা হইলেই আপনি যখন পজিশনে থাকবেন, পজিশন যদি অ্যালাউ করে, আপনি বলে গেলেন, এটা কাউন্টার হবে না। দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তাহলে আমি জানি যে উনি যেমন আর্মিতে ছিলেন এবং উনি মামলা করতে গেছেন, নৈতিক কারণে উনি মামলাটা ছেড়ে দিছেন। কি যে উনি দেখছেন যে এর ভিতরে একজন আসামি আছে যে তাকে ইয়ে করতে চেয়েছিল। আমি শুনে আমি সাথে স্যালুট করছি যে না, নাইস ম্যান। কারণ তার ভিতরে একটা কিঞ্চিত দুর্বলতা হইলে হইতেও পারে, ক্রোধ হইলেও হইতে পারে, আমি করব না। কিন্তু এই যে কেলেঙ্কারিটা আপনি বললেন, বস্তা বেড়ে টাকা নিতে দেখছে, এক নম্বর কাছে বস্তার ভিতরে টাকা ছিল, সেটাই বা আপনি নিশ্চিত কিভাবে? কতগুলা বিষয় আছে। আর এই যে টাকা নিয়ে গেল, আপনি তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? আমার তো মনে হয় না যে তাজুল ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইতো, প্রসিকিউশনের লোক হোক আর XYZ, তাকে প্রশাসনিক সহযোগিতাই সে পাইতো, আর্মির সহযোগিতাই সে পাইতো, যে পেয়েছি, যে কারণে আর্মির সাথে তার একটা বিরাট লড়াই চলতেছিল। সুতরাং আমার কাছে মনে হয় আপনি তাজুলকে সরাবেন, সেটা মেইন ভিন্ন কথা। কারণ আমি বলি, একটা সরকার আসলে সাধারণত বদল করে। আর এই সরকার কেন বদল করে যদি বলি, আমি প্রাথমিকভাবে একটা কথাই বলতে পারি, সেটা হলো তাজুল ইসলামের যে অধ্যায়টা ছিল, সে যতক্ষণ পর্যন্ত একটা রায় করাইছে, এখন যদি তাজুলের কন্টিনিউশনটা চলতে থাকে এই সরকারের সময়, এবং আরো যদি মামলার রায় হতে থাকে, তাইলে পরে ওই যে আগের যেটা ছিল সেটার দায়ও এই সরকারের উপরে বর্তাবে। এখন তাকে সরাই দিলে এই সরকারের প্রথম বেনিফিট হইলে আমি মনে করি যে তাজুল যে পোর্শনটা করছে ওটার দায় আমাদের নয়। এটা আমার কাছে মনে হয়, নিজেদের দায় এড়ানোর জন্য। কারণ আমরা ইতিমধ্যে টের পাচ্ছি যে আওয়ামী লীগ ভাবতেছে যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, অলরেডি অফিস আদালত নানান জায়গায় খুলতেছে, মিছিল হইতেছে। তো সেখানে সরকারের দিক থেকে আমি মনে করি তারা হয়তো তাকে সরাইছে এই কারণে, এক নম্বর দলীয় দায় সাধারণত, আর দ্বিতীয় হইল যে তাজুলের অধ্যায়টার জন্য আমরা দায়ী না। কারণ তখন আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সবকিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা সাপোর্ট করতে প্রশ্নই ওঠে না। কিন্তু তার ক্রোধটা কোথায়? কারণ যারা সিদ্ধান্ত নিয়ে শিথিল করলো আওয়ামী লীগের জন্য, দে আর অল অফ দেম আর ওয়েল প্রোটেক্টেড। কিন্তু সে জামিন পেয়ে ওই লোক থাকবে মাঠে, লড়াই হবে মাঠের অন্য বিএনপির লোকের সাথে, দে আর নট ওয়েল প্রোটেক্টেড। এখন আসতে পারেন বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠ কর্মী যদি আওয়ামী লীগের মাঠ কর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ এটা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সবকিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে। অফকোর্স আমি কোনোভাবে এটা সমর্থন করি না যে সে আদালতে ভাঙচুর হয়ে জামিন দিছে, বিরোধিতা করলে উচ্চ আদালতে যাও। 1, 2, তোমরা তোমাদের যারা সরকারে আছে টপ লেভেলের নেতা, মন্ত্রী, এমপি, তাদের সাথে গিয়ে বসো, যে তাদেরকে যে প্রিভিলেজ দিচ্ছেন এবং কোর্ট যে তাদের জামিন পাচ্ছে, তাতে কিন্তু মাঠে আমরা ধরাশায়ী হব। মেন কিন্তু আতঙ্ক থেকে। আপনি যদি ভাবেন একটা জিনিস, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তারপরে যখন আওয়ামী লীগ যে সমস্ত জায়গাগুলায় চাঁদাবাজি করতো, যে জায়গাগুলা, সেই জায়গা তো 5 তারিখে তারা চলে গেল, যাওয়ার পর সেই জায়গাগুলো তো খালি নাই। এখন কালকে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, আপনি চাঁদাবাজি করেন, যা কিছু করেন, শেল্টার দেওয়ার জায়গা হলো প্রশাসন। সেই প্রশাসন যদি অ্যাবসলিউটলি 11 দলীয় জোটের বিরুদ্ধে থাকতে পারে, এনসিপি জামাত বিরোধী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির বেলায় কিন্তু আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপি ক্ষমতায় আছে। আপনি দুইটা যদি মিলান, তাইলে পরে আওয়ামী লীগের যদি মাঠে নেমে আসে, সেটা যে বিএনপির জন্য সুখকর নয় যারা প্রোটেকশনে নাই। কিন্তু যারা ভিতরে প্রোটেকশনে আছে, মন্ত্রী, এমপি টেমপি হয়ে আছেন, দে আর ওয়েল সিকিউর। এখানেই যন্ত্রণাটা ওইখানে। কারণ 5ই আগস্টের পরে যেহেতু ওই জায়গাগুলো খালি ছিল না, সেই জায়গাগুলো ভরাট করছে কারা, সুতরাং একটা লড়াই সামনে আসতে পারে। সুতরাং এই চিন্তা করে তারা হয়তো চিন্তিত। সুতরাং এইটা আমার কাছে মনে হয় টপ লেভেলের, মানে তাদের নেতাদের সাথে আলাপ করা উচিত। আর আইনি প্রসিডিউর হলো, জামিন তুমি মানো না, ওকে, হায়ার কোর্টে যাও, যাতে তার জামিন বাতিল হয়, সেটা অন্য কথা। ডিফেম করবে, তাকে ইয়ে করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি সুযোগ পাইলে ওর বিরুদ্ধে কথা বলবে। কারণ শেখ হাসিনা কিন্তু বুঝেছিল কখনো না কখনো ইউনূস সাহেবকে আমার ফেস করা লাগতে পারে, এবং যেখানে বাঘের ভয় সেইখানেই কিন্তু সন্দেহ হয়েছে, সেই ইউনূস সাহেবই কিন্তু ক্ষমতা আসছিল।
যেভাবে হোক কিন্তু উনি আসছে। সে আসার পরে কিন্তু এই শেখ হাসিনার এখন বিচারে ফাঁসি হয়েছে। তার নিয়োগকৃত, তার পাপেট, তার হ্যান্সম্যান প্রেসিডেন্ট, তার এছাড়া ইন্টারভিউ দেওয়ার আর কিছু নাই। এইখানে যে সংবিধানের ব্যত্যয় ঘটাইছে, সেই ব্যত্যয় যে বিদেশ থেকে এসে ওনার সাথে দেখা করে নাই, এটা বহুত সরকার প্রদান করছে, অন্য সবাই করে না। কারণ যে প্রেসিডেন্টের দায়িত্ব হলো এই জানাজা পড়ার পড়া, তার কাছে প্রেসিডেন্ট এই বাংলাদেশের সংবিধানের ফল্টি সংবিধান, যে প্রেসিডেন্ট হলো প্রধানমন্ত্রীর আওতাধীন, এইটা পৃথিবীর কোথাও নাই। কারণ এই প্রধানমন্ত্রীর সুইট উইলে প্রেসিডেন্ট চলে। তো আমি এখনো মনে করি যে জন আকাঙ্ক্ষা ছিল উনি প্রেসিডেন্ট পদটা ছেড়ে দিতেন, কিন্তু উনি থাকছেন, যার জন্য আমি মনে করি যে ওই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যদি না বিএনপি এটা আফোর্ড করে। জি, রাজ্জাকি ভাই, রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে আপনার বক্তব্য আমি জানতে চাই। ওনার সাথে তো একমত, যে বিষয়গুলো বলছে নৈতিক কারণে তার চলে যাওয়া উচিত ছিল, বিকজ হি ওয়াজ দ্য পার্ট অফ দ্য আর্লিয়ার গভর্নমেন্ট। আগের সরকারের অংশ তো মঙ্গল গ্রহের ফেরেশতা না। আপনি যদি শেখ হাসিনার বৈশিষ্ট্য আমরা মিলাই, তা শেখ হাসিনা কাকে চুজ করবে? লাইক মাইন্ডেড। তা লাইক মাইন্ডেড চুজ করলে তো তার চলে যাওয়া উচিত ছিল নিজের থেকে। তারপরে উনি এখন অনেকগুলো কথা বলতেছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ইন্টারভিউতে আসছে, জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আপনি আমাকে বলেন, আমি বেশি বিতর্কে যাব না, উনি অনেকগুলো জিনিস বলছে। আমি এখন সিম্পল যে জায়গাটায় যাব, আপনাকে প্রোটেকশন দিছে বিএনপি, আপনি বলছেন, ইন্টারভিউতে বলছেন। জি, বিএনপি মানে একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারপরে 3 বাহিনীর প্রধান আপনাকে শেল্টার দিছে। ইউ আর ওয়েল সিকিউরড। আপনি গল্প করলে তো হবে না, আপনি অ্যাবসোলুটলি সিকিউর ছিলেন। আপনি জানেন যে বাংলাদেশে সবাই সিকিউরিটি দেয় কে? আর্মি। তারেক রহমান সাহেব যখন ডিসেম্বর মাসে আসলো, তার সিকিউরিটি কে দিছে? আর্মি। আপনি ওয়েল সিকিউর ছিলেন। আপনি যে বক্তব্যগুলো এখন দিচ্ছেন, সেগুলা যে আমরা গ্রহণ করার লজিক লাগবে। 2 নম্বর, আপনি বিদেশ যাইতে বাধা দিছে চিকিৎসা, গেলে কি হইতো? আমার তো মনে হয় না কিছু হইতো। আপনি যাননি সেটা ভিন্ন কথা, আপনি গেলে আবার এসে বসতে পারবেন কিনা এই ছিল টেনশন হয়তোবা। তা না হলে যেই প্রোটেকশন আপনার ছিল, তাতে আপনার যাওয়ায় বাধা দেওয়ার মনে হয় কিছু হয় নাই। কারণ ইউনূস সাহেব কোনোদিনই আপনার সাথে দেখা করে নাই, আপনি বলছেন। বিদেশ সফর করে এসে দেখা করে, তার মানে আপনার সাথে রিলেশন ছিলই না। তো রিলেশন না থাকলে তো আপনি এক ঘরে, সে এক ঘরে। ইউ আর ওয়েল প্রোটেক্টেড। আপনি ওয়েল প্রোটেক্টেড, আপনি নিজে বলছেন। তারপরে এখন আসেন, আপনি সংবিধানের জন্য জীবন দিতেন। কোথায় দিয়েছেন জীবন, সেটা আমি একটা এক্সাম্পল দিই। 11ই নভেম্বর পত্রিকা প্রথম আলো, সেখানে মাহফুজ আলমের একটা ছবি দিয়ে বলতেছে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। 11ই নভেম্বর 2024। তারপর থেকে তো আপনি প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড। আপনি সংবিধানের 4 ক, আমি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলছি কথাটা, সরোয়ার ভাই জানে, ওনার সাথে আমার লিগ্যাল বিতর্ক হচ্ছে না। সংবিধানের 4 কতে বলা আছে, জাস্ট একটু দেখেন পরে, জাতির উদ্দেশ্যে 4 কতে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। উনি ইন্টারভিউতে বলছে ওনার ছবি সমস্ত মিশন থেকে তুলেছে, এখন নাই কেন? আপনি তো দরবার হলে আপনি তো 4 ক, এই সংবিধান তো আপনি মানতেছেন না। ইউ আর ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন বাই ইয়োর সেলফ। আপনি কেন সংবিধান ভায়োলেট করতেছেন? সুতরাং যে বৈশিষ্ট্যগুলো উনি বললো, এই সমস্ত কথায় কিচ্ছু আসে যায় না। উনি এখন সফট কর্নার চাচ্ছে, এখন ক্ষমতাসীন দলের সফট কর্নার। এটাকে বলা হয়, যদি আপনার লোভ এমন জায়গায় চলে গেছে, আবার যদি থাকা যায়, এমন কিছু বয়ান উনি দিচ্ছেন, যদি কন্টিনিউ করা যায়। পরিষ্কার দেখাই দিলাম, হি ইজ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, কারণ সে ওয়েল প্রোটেক্টেড। উনি বলছেন ওনাকে বিএনপি প্রোটেকশন দিছে। আচ্ছা, বিএনপি প্রোটেকশন দেওয়ার মানে পাশাপাশি কিন্তু বিএনপির বিরুদ্ধে সে একটা অভিযোগও করে ফেললো। সেটা কিন্তু বিশাল অভিযোগ, যে জুলাই চেতনা নিয়ে আমরা বলছিলাম যে বিএনপির কারণে তাকে পদত্যাগ করানো যায় নাই, আমরা অ্যাডভান্স বলছিলাম। আজকে সে ইন্টারভিউ দিয়ে প্রমাণ করছে যে জুলাই যারা আন্দোলনকারী ছিল, তাদের বিপক্ষে এসে দাঁড়ায় বিএনপি আমাকে প্রোটেকশন দিছে, তাই আমি থাকতে পেরেছি। আর অন্যদিকে তো আর্মি 3 বাহিনীর কথা তিনি বললেনই।
সুতরাং উনি যে জিনিসটা এস্টাবলিশ করে দিলেন, সে যে বিএনপির কত বড় ক্ষতি করলো সেটা হয়তো বিএনপি, আমি জানি না বুঝতে পারছেন Realize কিনা, করতে পারতেছেন রিয়েলাইজ করতে পারতেছেন কিনা। এবং উনি মানব জমিনও একটা ইন্টারভিউ দিছিলেন, কি পদত্যাগ পত্র শুনছি পদত্যাগ করছে, আমি পাই নাই। তা পান নাই যখন আপনি ইউনূস সাহেবের ওত দেন কেন? আপনি তো সংবিধানের জন্য জীবন দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন। আপনি ওত দেন নাই, দিছেন কেন? এই সমস্ত গল্প শুনেন, এগুলো আপনি মিথ্যা একটা ঢাকতে হলে হাজার মিথ্যা লাগে, বাট আপনার স্ট্যান্ড যদি সত্য থাকে দেখবেন আপনার কোনো কিচ্ছু লাগে না। চাইরের বাতিল হয়েছে না 15th অ্যামেন্ডমেন্ট মামলায়? কোথায়? আমার মনে পড়ছে না। না বাতিল নেই, বাতিল হয়নি। বঙ্গবন্ধুর ছবি প্রতিকৃতি ওটা বাতিল হয়নি। ওটা বাতিল হয়নি। আমি জানি না, না, কারণ আছে, আরো বলি আপনার ইয়েতে 142-এ বলা আছে কি জানেন? আপনি জানেন 3 ভাগের 2 ভাগ যদি সংসদ সদস্য একমত হয়, 3/2 অংশ যে কোনো পরিবর্তন করতে পারবে। কিন্তু এইখানে দেখেন আবার 7-এর ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনাকে সেলুট করেন সবাই। 7-এর খতে সে লিখছে, সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, এই যেটা পড়লাম 4-এর কয়টা প্রথম ভাগে, এটা বাতিল হয়েছে 15th অ্যামেন্ডমেন্ট। না এগুলো চেঞ্জ করতে পারবে না। ক খ বাতিল হয়েছে বোধহয়। না 7-এর খ বাতিল হয় নাই। আচ্ছা শুনেন না, অনুচ্ছেদ সহ বিধির মৌলিক কাঠামো এগুলো পরিবর্তন করতে পারবেন না, 142-এ যাই থাকুক না কেন। তার মানে আপনার এই ছবি আপনার ঝুলাইতে, আপনি যে ঝুলান নাই, এটার জন্য আপনি নিজেই সংবিধান ভায়োলেট করছেন। আবার মানব জমিনে বলছিলেন উনি যে পদত্যাগ করছে কিনা আমি শুনছি, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস নাই যখন, তাহলে আপনি প্রেসিডেন্ট কিভাবে মানলেন? আপনি এই সরকার রোধ দিলেন কিভাবে? আপনি তো পুরা সংবিধান ভায়োলেশন সব আপনি করছেন ঘরে বসে বসে একা। আপনি ডিটারমাইন্ড থাকতেন যে আমি অতি দিব না। তারপর আমি এটা অ্যাড করি, 106 যে আপনি রেফারেন্সটা দিলেন, আপনি তো মেনে নিলেন যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে, হ্যাঁ সুপ্রিম কোর্ট যে রেফারেন্স দিতেছে, তো ইউ আর অ্যাওয়ার অফ যে একটা রেভলিউশন ঘটেছে। হ্যাঁ আপনি বিপ্লব বলবেন কি বলবেন না সেটা অন্য ব্যাপার, বাট একটা তো মানে একটা টপল অফ দ্য Uprising, গভর্নমেন্ট একটা আপরাইজিং হয়েছে। তো সেই ক্ষেত্রে সংবিধানের দোহাই দেওয়া, মানে আপনি সাধু সাজতেছেন, মানে একেবারে এগুলো তো ঠিক না। এই যে ইনকনসিস্টেন্সি, এটা হলো যে ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি যদি ট্রান্সপারেন্ট না থাকেন, এক সময় এক পদের কথা বলবেন, এবং আপনি আপনার কর্মকাণ্ড জানেন যে ইউ আর নট সেফ, সুতরাং ওনার সেফ কিভাবে থাকবেন সেই চিন্তা করতেছে, এই জন্য এত কিছু বলা। তা নাহলে তার তো এত কিছু বলা, বিএনপি ইলেক্টেড হয়েছে, বিএনপি তার প্রোটেকশন দিছে, বিএনপি ওই সময় প্রোটেকশন অফিসিয়ালি তার ডিক্লেয়ার করার মানে হচ্ছে যে বিএনপি জুলাই চেতনা বিরোধী ছিল। আপনি জিনিসটা বুঝছেন যে কত বড় ক্ষতিটা করে গেছে বিএনপির, অথচ আমরা মনে করি বিএনপির পক্ষে বলছে। যেমন কিছুদিন আগে, মানে আমার ভালো লাগে না, মানে কে যে কি করে, আপনি যদি ক্লিন না হন না, আপনি দেখবেন অপরাধীর চিহ্ন থেকে যায় কোথাও না কোথাও। আপনার বক্তব্যে ক্লিয়ার চিত্র। আপনি এই 2টা ইন্টারভিউ দিয়েছেন, মানব জমিনে একটা, কালের কণ্ঠ একটা, এটা কিন্তু ঐতিহাসিক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাস।